হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। তো যেমনটা বলেছিলাম তোমাদের আগের ভিডিওটাতে ইংলিশ ক্লাসে, যে তোমরা যদি 100 কমেন্ট করো তাহলে আমি একটা PYQ বেসড ইডিয়মসের পুরো ভিডিও আনবো, টোটালি ইডিয়ম ডেডিকেটেড। তো তোমরা একজন কমেন্ট করেছে, যদিও 100 না হোক, এক তো হয়েছে, শূন্যগুলো আমি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এটাই সেই ইডিয়মসের ক্লাস, যেটাতে কিনা একদম ডিটেইললি ডিসকাস করব যে ইডিয়মস কেমনভাবে তার মানে হচ্ছে, কেমনভাবে সে অপশানটা ঠিক হচ্ছে। ঠিক আছে, তো ইডিয়মসটা পুরোটা কিন্তু এটা থাকছে PYQ বেসড, অর্থাৎ তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে হয়ে গেছে সেই রকম কিছু, মানে যেগুলো পড়ে গেছে কেমনভাবে হয়েছে, বা শুধু পুলিশের পরীক্ষায় নয়, অন্যান্য পরীক্ষায় যে ইডিয়মসগুলো পড়েছে, তো তার কিন্তু এইটা ফুল একদম 20খানা পুরো বাছাই করা কোশ্চেন আছে, যেখানে কিনা পুরোপুরি ফুল ডিসকাস করব যে কেমনভাবে হচ্ছে। ঠিক আছে, আর এটাতে আমি তোমাদেরকে বেট করতে পারি যে তোমরা এই ভিডিওটা যদি টোটাল দেখে নাও মনোযোগ সহকারে, ভালোভাবে বুঝে, তাহলে ইডিয়মসে আশা করি তোমাদের কোনো এই কটা ইডিয়মস জীবনে কোনোদিন ভুলতে পারবে না। তো এইরকম সুন্দর ইডিয়মস, ঠিক আছে, ভুলতে পারবে না, নয় চাইলে হয়তো ভুলতেও পারো, কিন্তু বলতে চেষ্টা করলে তারপরে, ঠিক আছে, নর্মালি কিন্তু পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করে দেবো ইডিয়মসের। তো চলো কথা না বলে শুরু করা যাক। আর তোমরা যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল, তাহলে মনে করে একটু শেয়ারটা করে দিও, কেননা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ইডিয়মসগুলো কেমনভাবে হচ্ছে সেটা দেখাবো। ঠিক আছে, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ঠিক আছে, সেই ইডিয়মসটা কি বলছে, সেল লাইক হট কেকস। সেল লাইক হট কেকস অর্থাৎ গরম কেক, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়, এই কেকটাকে হট কেক বলছে, এবং ইংরেজিতে হট কেকের মতো সেল হয়ে যাওয়া মানে বিক্রি হচ্ছে কিভাবে না, কেক যেমন বিক্রি হয় সেই রকমভাবে বিক্রি হচ্ছে। তার মানে কি, কুইক সেল আউট, সেলিং কেকস, বিং ইগনোরড, নাকি ইটিং হট কেক, কোনটা হবে না? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো, কুইক সেল আউট। কেন না, এই হট কেকটা বিদেশে এতটাই জনপ্রিয় যে হট কেক মানে তোমার এলেই সাথে সাথে স্টক খালি হয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় বাজারে হট কেক। বলে না যে এই খবরটা যেন বাজারে হট কেকের মতো পড়েছে, তার মানে হঠাৎ করে ছড়িয়ে পড়া বা খুব কুইকলি সেটা ডিস্ট্রিবিউট বা সেল আউট হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অপশান এ কিন্তু কারেক্ট আনসার, যে কুইক সেল আউট যেগুলো হয় সেগুলোকে আমরা বলি হট কেকের মতো, অর্থাৎ গরম কেক বা হট কেক যেটা বলি সেই হট কেকের মতোই বিক্রি হওয়া। ঠিক আছে, তার মানে কি, খুব কুইকলি। হট কেকের মানে হট কেক জিনিসটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়, তাই হট কেককে তুলনা করা হয় কি, যে একদম হট কেকের মতো বিক্রি হয়ে গেল, তার মানে কি খুব কুইকভাবে বিক্রি হয়ে গেল। সেল লাইক হট কেক মিন্স কুইক সেল আউট। ওকে, মানে আনতেই শেষ মার্কেটে। নেক্সট নেক্সট যেটা বলছে, কি বলছে না, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। সিম্পল, এই কোশ্চেনটা সববারই প্রায় সমান থাকে। ইডিয়মসটা কি, সেটা হচ্ছে লেট দ্য স্লিপিং ডগস লাই। লেট দ্য স্লিপিং ডগস লাই মানে কি, যে কুকুরটা ঘুমাচ্ছে, দেখো এখানে ছবি দিয়েছি, যে কুকুরটা ঘুমাচ্ছে তাকে ওই রকম ঘুমাতে দাও, তাকে ওইভাবেই ঘুমিয়ে থাকতে দাও। মানে কি না, কাটি করো না, বাংলায় সিরিয়াসলি যেটা বলি আর কি, বাংলায় খুব সুন্দর কি বলি, যে থাক এই জিনিসটাকে কাটি করো না, বা এটাকে মানে কি বলে বাংলায়, যদি আমি প্রবাদ বাক্যের মধ্যে যাই, তাহলে অনেক সময় বাংলাতে এটাকে বলে যে খুঁচিয়ে ঘা করো না, বা খোঁচাতে যেও না। ঠিক আছে, খোঁচানো বা না খোঁচানো। লেট দ্য স্লিপিং ডগ লাই মিন্স না খোঁচানো, যদি ভালোভাবে একদম এটা বলতে চাই, না খোঁচানো অর্থাৎ খুঁচিও না। ঠিক আছে, টু লেট সামবডি স্লিপ, কাউকে ঘুমোতে দেবা। টু ফল সিক ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে পড়া। লিভ অ্যান এক্সিস্টিং সিচুয়েশন অ্যাজ ইট ইজ, যেমন আছে ঠিক তেমন থাকতে দেওয়া। টু টেক কেয়ার ফর দ্য পেট, অর্থাৎ পশুদেরকে বা পোষ্যদেরকে টেক কেয়ার করা, অর্থাৎ তোমার তাদেরকে যত্ন করা। তাহলে কোনটা হবে, এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সিটা। কেন হবে বলছি না, তার কারণ হচ্ছে দেখো, কুকুরটা তো ঘুমাচ্ছে, ওকে তুমি যদি না খোঁচাও, যেমন আছে তেমন থাকতে দাও, তার মানে কি যেমন আছে তেমন থাকুক, ঘুমাচ্ছে ঘুমাতে দাও। কেননা যদি একে খুঁচিয়ে তুমি তোলো বা কোনোভাবে এর ঘুমটা ভাঙাও, তাহলে তোমাকে কামড়েও দিতে পারে, ডাকাডাকিও শুরু করতে পারে। ঠিক আছে, ওই জন্যে ঘুমাচ্ছে যখন ঘুমাক, অর্থাৎ লিভিং অ্যান্ড এক্সিস্টিং সিচুয়েশন মানে একটা যেমন সিচুয়েশান রয়েছে বা যেমন পরিস্থিতি রয়েছে ঠিক তেমনই রাখা, অর্থাৎ অ্যাজ ইট ইজ, যেমন আছে ঠিক তেমন রেখে দেওয়া। তাই অপশান সি হচ্ছে কিন্তু এটার কারেক্ট আনসার। ওকে, চলো পরেরটাতে যাই। বলছে কি, কল দ্য শর্টস, এইটা হচ্ছে ইডিয়মস, কল দ্য শর্টস। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, তাহলে এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আমাদেরকে খুঁজতে বলা হয়েছে।
চলো খোঁজা যাক। বলছে টু বি ফলোয়ার দ্যাট মেক্স লেস ইম্পর্টেন্ট ডিসিশন, অর্থাৎ কল দ্য শর্টসের মানে হচ্ছে যেটা কিনা একটু কম গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া যায়। সেকেন্ডটাতে কি বলছে, টু বি এ পজিশন টু মেক ডিসিশন দ্যাট ইনফ্লুয়েন্সেস এ সিচুয়েশন, অর্থাৎ এমন একটা সিচুয়েশনের মানে পজিশন নেওয়া যেটাতে কিনা ওই সিচুয়েশনটা ইনফ্লুয়েন্স করবে, অর্থাৎ ওই সিচুয়েশনটা সম্পর্কে তুমি কিছু সেখানে করতে পারবে। সিএরটা কি বলছে, টু বি ইন এ পাওয়ারলেস পজিশন দ্যাট ফলোজ অর্ডার, অর্থাৎ এমন একটা পাওয়ারলেস পজিশন অর্থাৎ ক্ষমতাহীন পজিশনে চলে যাওয়া যেখানে কিনা শুধুমাত্র তুমি কাজটাই করতে পারবে। ওকে, নেক্সট বলছে টু বি ইন নিউট্রাল পজিশন, অর্থাৎ নিজেকে একদম নিরপেক্ষ অবস্থাতে রাখা। তাহলে সঠিক উত্তরের কোনটা হতে পারে? দেখো, কল দ্য শর্টস এইটা কখনই বলি, অর্থাৎ যখন নিজেই শর্টসটাকে অর্থাৎ কেমনভাবে কোনটা কি হবে সব কিছুর পরিচালনার দায়িত্ব নেওয়া, অর্থাৎ টু বি ইন এ পজিশন মেক ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত নেবার ক্ষমতা, দায়িত্ব বা সিদ্ধান্ত নেবার ক্ষমতাটাকে সেটাকেই বলে কল দ্য শর্টস, অর্থাৎ শর্টের জন্য নিজেকে রেডি করা বা নিজের থেকেই কোনো কিছু ডেকে নেওয়া, নিজের চার্জ নেওয়া। ঠিক আছে, টু বি ইন চার্জ, কল দ্য শর্টস মানে কি, টু বি ইন চার্জ বা টু টেক দ্য চার্জ, অর্থাৎ ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করাকে বলা হয় কল দ্য শর্টস। ওকে, নেক্সট 4 নম্বরে বলছে কি কাপ অফ টি, অনেকেই শুনে থাকবে কাপ অফ টি শব্দটা, যেমন ফিজিক্স ইটস নট মাই কাপ অফ টি। তাহলে যে কাপ অফ টি, সরি একটু লেট হয়ে গেল, এই যে কাপ অফ টিটা বলছে কাপ অফ টিটা কি, সেটা ইডিয়মসে কখন আমরা ইউজ করি? ইডিয়মসে আমরা তখনই ইউজ করি যখন কোনো কিছু আমার কাছে ইজি জিনিস মনে হয়, তাহলে আমরা বলি ইটস জাস্ট, মানে কোনো কিছু আমার দ্বারা হবে না, তাহলে এটাকে আমি বলি কি ইটস নট কাপ অফ মাই টি। আর এটা আমারই ব্যাপার, তার মানে কি আমার পক্ষে সুবিধার ব্যাপার, তাহলে কাপ অফ মাই টি, ইটস কাপ অফ টি ফর মি, তার মানে আমার কাছে এটা সুবিধার ব্যাপার। যেমন আমি ইংরেজি পড়াচ্ছি, তাহলে ইংলিশ ইজ মাই কাপ অফ টি, বাট ফিজিক্স ইটস নট মাই কাপ অফ টি, অর্থাৎ ফিজিক্স পড়ানো আমার কম্য নয়, সোজা কথা বাংলায় যেটা বলি, মানে আমার কম্য নয় বা আমার ব্যাপার নয়। তাহলে আমার কম্য নয়, কিন্তু যেটা আমার কম্য সেটা হচ্ছে আমার কাপ অফ টি, মানে এটাই আমার কম্য, আমার কাজ, সেটাকে আমি কি বলবো, দ্য কাপ অফ টি। ওকে, এই পর্যন্ত আশা করি মানে কোনো সমস্যা হবে না। পরের বার যখনই তুমি চা খাবে তখনই মনে পড়বে যে কাপ অফ টি মানে হচ্ছে আমার কম্য। সামথিং ওয়ান্স লাইকস, অর্থাৎ যেটা যে পছন্দ করে বা সেক্ষেত্রে সে এক্সেল করে বা কোনো কিছু নিজের গুণগত মান বৃদ্ধি করে, কোনো কিছু সে নিজেই সে ফিল্ডে ভালো পারে, সেটাকে বলা হয় কাপ অফ টি। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা ওর অপশানগুলো পড়া হলো না, অপশান কি কি ছিল একবার দেখে নি। বলছে লং হেল্ড ডিজায়ার, মানে অনেক দিনের একটা ইচ্ছা। কাপ অফ এ কাপ ব্রিমিং উইথ ট্রি, অর্থাৎ চায়ের কাপ, বা ফেভারিট পাস টাইম, অর্থাৎ একটা মানে খুব সময় কাটানোর মতো একটা খুব সুন্দর পজিশন, কিন্তু তার মধ্যে কিছুই নয়, সবগুলোই দেখো চায়ের সঙ্গে মিল করেই অপশান দিয়েছে যাতে করে একটু কনফিউজ করানো যায়। ঠিক আছে, সো বি অ্যাওয়্যার কিন্তু সবসময় সামথিং ওয়ান লাইকস অর এক্সেল ইন। ক্লিয়ার? নেক্সট 5 নম্বরে, ঠিক আছে, আগে থেকেই বলি এটা একটু কন্ট্রোভার্সিয়াল, তো যারা একটু পলিটিক্স থাকো বেশি মিল খোঁজার চেষ্টা করো না, ঠিক আছে, শুধু বোঝার জন্য একটু মনে রাখো, আর এটা কোনোদিনই ভুলবে না, এটা আমি আশা করি আজকের পর থেকে। কেমন ভাবে বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। ঠিক আছে, সিম্পল। ইডিয়মসটা কি, সেটা হচ্ছে দ্য কাউন্সিলস প্রেসিডেন্ট ইজ নোন টু প্লে, অর্থাৎ কাউন্সিলের যে প্রেসিডেন্ট রয়েছে ইজ নোন টু প্লে ডেভিলস অ্যাডভোকেট। প্লে ডেভিলস অ্যাডভোকেট, এই পুরোটা হচ্ছে কিন্তু একটা ইডিয়মস। এর মানে কি, ডেভিল মানে কি শয়তান, আর অ্যাডভোকেট মানে তার বিরুদ্ধে ওকালতি করা, অর্থাৎ শয়তানের হয়ে ওকালতি করছে অফেন, অর্থাৎ মাঝে মধ্যেই কাউন্সিল প্রেসিডেন্ট শয়তানের ওকালতি করে। শয়তানের ওকালতি তার মানেটা কি, এটাকে বোঝো ভালো করে, ঠিক আছে। তার আগে আমি এই যে ছবিটা হালকা দেখা যাচ্ছে এটাকে আমি কেটে দিই, ঠিক আছে, যাতে করে তোমরা আমাকে কিছু না বলতে পারো। তো এটা জাস্ট একটা রেফারেন্সে রেখেছি, খুব বেশি এটা বোঝার চেষ্টা তোমরা করো না। তো সিম্পল একটা ব্যাপার আমরা বুঝে নিই এখানে। বলছে কি অপশন কি দিয়েছে, টু অ্যালাউ আদার্স টু রাইস টু প্লে রিস্কি গেমস, অবশ্যই রিস্কি হয়। টু আর্গিউ জাস্ট ফর শেক অফ ইট,
আর কি হয়, মেক ওয়ান্স ওন ডেস্টিনি, অর্থাৎ নিজের ভাগ্য নির্ধারণ করা। ঠিক আছে, আমার মনে হয় আমার আরেকটু কষ্ট করা উচিত ছবিটার উপরে, যাতে করে এটা পুরোপুরিভাবে আমি মানে ব্লুয়ার করতে পারি। আমি তো নিজে করিনি। ঠিক আছে, এবার যারা আগে দেখে ফেলেছ তাদের আলাদা ব্যাপার, তারা আর ব্যাক করে দেখতে যেও না। ঠিক আছে, হ্যাঁ ব্যাস ব্লুয়ার হয়ে গেছে। এইবারে আমি ক্লিয়ারলি বলি ব্যাপারটা বুঝিয়ে। দেখো, ডেভিলস প্লে মানে কি, অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে সরি ডেভিলস অ্যাডভোকেট, ডেভিলস অ্যাডভোকেট অর্থাৎ শয়তানেরও উকিল হয়, সবাই জানো। কোর্টে দুজন গেলে একজনের তো উকিল হবেই। এবার যে খারাপ কাজ করেছে তার হয়েও কিন্তু একটা উকিল কথা বলে, এটা কিন্তু সবসময় তোমরা মনে রাখবে। যে চুরি করেছে, চোরেরও কিন্তু একটা উকিল থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। সে সত্যি, হয়তো সে সত্যি চুরি করেছে বা অন্যজন যে চুরি করেছে বলেছে। দেখো, দুজনের মধ্যে একজন তো ঠিক আর একজন তো ভুল, এটা তো শিওর। যদি কোর্টে যাই তাহলে এ যদি ঠিক হয় তাহলে ভুল, আর এ যদি ভুল হয় তার মানে কি, এর হয়ে একজন ঠিক 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 করে চেল্লাবে। কোর্টে যেটা হয়, তার হয়তো একজন উকিল চেল্লাবে। তাহলে এই সিচুয়েশনটা কিন্তু পুরোটাকে, তখন এই যে ভুলের দিকে আছে অথচ ঠিক ঠিক বলছে কেন না, তাকে বলতে হবে যেহেতু সে বিপক্ষের উকিল, তাই কি টু আর্গিউ, ও নিজেও জানে কিন্তু এটা ভুল, তবুও ঠিক বলবে কেন, টু আর্গিউ জাস্ট ফর দ্য সেক অফ ইট, অর্থাৎ এটা করতে হয় তাই করছে, করার খাতিরে, কাজের খাতিরে, তাই আর্গিউটা করছে। আমি তোমাদেরকে এবার একটু এর পলিটিক্যাল ভার্সনে আসি। ঠিক আছে, তো যারা পলিটিক্স করো তাদেরকে বলি, জাস্ট এটা মনে রাখার একটা কৌশল, যেহেতু সবাই এখন এই ব্যাপারটা নিয়ে খুব চর্চিত আছে। ঠিক আছে, তো তুমি নিউজ চ্যানেলে যাবে, নিউজ চ্যানেল বা বর্তমান পলিটিক্সে যদি একটু অ্যাওয়ার থাকো তাহলে দেখবে নিউজ চ্যানেলে এমন কিছু পলিটিক্যাল পার্টি রয়েছে, আমি কাউকে বলছি না, বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি রয়েছে, তাদের সব বিভিন্ন স্পোক্স পার্সন আসে, অর্থাৎ কি না তাদের হয়ে কেউ কথা বলতে আসে। ঠিক আছে, তাদের হয়ে যারা কথা বলতে আসে, আমাদের পশ্চিমবঙ্গ রাজনীতি যদি দেখো তুমি ঠিকঠাকভাবে, তারা সব সময় কি করে দেখবে, আজকে এ ছিল, ধরি আমি সব কটা পার্টি আছে, পার্টিগুলোর নাম আমি দিলাম ABCD। ABCDতে 4টে লোক আছে বা ABCDতে 10টা করে লোক আছে। আজকে যে এতে ছিল সে বি এর নামে গালাগাল করতো, অবশ্যই করে। বা আরেকজন যে কিনা ডি এ ছিল, সে সি এর নামে গালাগাল করতো। কিন্তু দেখা গেল যে যখনই মানে এই যে সি পার্টি সে ডি কে অ্যাডপ্ট করে নিল, অর্থাৎ ডি যখন জয়েন করলো সিতে, তখন সে আবার সি এর হয়ে সব কিছু বলবে। এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গ রাজনীতিতে প্রচুর দেখা যায়, যে যে দলের হয়ে ভোটের আগে গালাগালি করছিল, ভোটের সময় টিকিট পেয়ে ঠিক সেই দলের আবার গুণগান করছে। এরকম প্রচুর প্রচুর ক্যান্ডিডেট পাবে। আমি আর নাম কতজনের নেবো, এইটুকু বোর্ড আছে, মানে আমার এই কম্পিউটারের বোর্ড তো একটুখানি, এইটুকুতে তাদের যদি এখানে নামের লিস্ট বা ফটো এরকম ছোট ছোট বসাই তাহলে দেখবে গাদা 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 ভরে গেছে। সবসময় মনে রাখবে এদের একটাই নাম, সেটা হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট, প্লে ডেভিলস অ্যাডভোকেট। তারা শয়তানের হয়ে হচ্ছে, সবাই জানি যে সেই পলিটিক্যাল পার্টি বা এই পলিটিক্যাল পার্টি, এরা কিন্তু আগে যেটা বলেছিল সেটা কিন্তু পুরোপুরি ঠিক কথা, বা গালাগালিটা কিন্তু ঠিক জন্যই দিয়েছে, বা অন্য কিছু কারণে হতে পারে। তাহলে আমরা জানি সবাই যে এই পার্টির লোকটা খারাপ করেছে, কিন্তু তারপরেও দেখবে তার হয়ে প্রচুর জন চেল্লাচ্ছে। ওই পার্টির লোক যেহেতু ভুলটা করেছে, সবাই জানি না তারা ভুল টুকটাক করে, কিছু করার নেই, ওই তো অস্বীকার করা যাবে না, ভুল ভাল সবাই অনেকে অনেক কিছু করেছে। এইবারে সেই নেতাগুলোর হয়ে বা সেই দলের হয়ে যখনই সেই ভুল কাজেরও ডিফেন্ড করতে হচ্ছে কাউকে, তার মানে কি সেটা করতে হয়, সেটা দলে থাকায় তার চাকরি তাই। এইবার তুমি এটা কিন্তু কোনো ছবির সঙ্গে রিলেট করবে না তোমরা, ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি। আর যদি এই জিনিসটা তোমরা রিলেট করে মনে রাখতে পারো তাহলে দেখবে সারা জীবনেও এই যে ইডিয়মস এটা কিন্তু ভুলবে না, আই শিওর ইট, আই অ্যাসিওর। আমি কিন্তু এটা পুরোপুরি বলে দিচ্ছি, তোমরা জীবনে ভুলবে না। তবে হ্যাঁ, এইসব দলের লোকটোকের নাম বেশি মুখে আনবে না, শুধু এইটুকু মনে রাখবে। আর তোমার সামনে এখন যে চেহারাটা মনে পড়ছে এই কথাটা শুনে বা এই মানে এই বিবৃতিটা শুনে, যে একটা লোক যে কিনা, একটা লোক বা একটা কোনো দল, দলের কোনো একটা লোক যে কিনা আগে অন্য দলে ছিল বা আগে নিরপেক্ষ ছিল, সে হয়তো কোনো একটা দলের হয়ে গালাগালি করতো, বা সে যখন হয়তো এ ছিল বিয়ের হয়ে গালাগালি করতো, কিন্তু যখন আবার বিতে এলো বিয়ের হয়েই কথা বলছে। তার মানে কি, আবার কোনো একটা দলের লোক হয়তো এখন যেমন চলছে যে সব দলের ওপরে চুরির অভিযোগ উঠছে, তাহলে এই চুরি করেছে তাই চুরি করেছে, আবার সেই চোরের হয়েও কিছু অ্যাডভোকেট যাচ্ছে, সেগুলো হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। এইটুকু মনে রাখবে যে শয়তানেরও উকিল হয়। আর সেই শয়তানের উকিল কি করে, আর্গুটা করে, কিন্তু সে নিজেও জানে যে ওটা ভুল করছে, কিন্তু তবুও করে, কেননা করতে হয় তাই।
ঠিক আছে, তো তোমার সামনে কিন্তু যারই ছবি মনে চলে আসুক এখন তারই নাম মুখস্থ করে নাও, আর যখনই তুমি ডেভিলস অ্যাডভোকেট দেখবে জাস্ট তার এই ছবিটা মুখের সামনে করে রাখবে। আমি ওই জন্য মুখে কোনো মানে এক্সপ্রেশন দিয়ে মানে মুখের কোনো ছবি দিইনি, আমি জাস্ট একটা ইমোজি দিয়েছি। এর মধ্যে তুমি নিজের মতো একটা ছবি এঁকে নাও, নিয়ে তার মুখটা মনে করে এই যে ইডিয়মসটা রয়েছে এর সঙ্গে রিলেট করে নাও। যখনই ইডিয়মসটা দেখবে তার মুখ মনে পড়বে আর তুমি তখনই বলবে যে এ বলতে হয় তাই বলছে, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, টু আর্গু জাস্ট ফর সেক অফ ইট, অর্থাৎ বলতে হয় তাই বলছে। আশা করি এর বেশি আর পলিটিক্যাল আমি যেতে চাই না, একদম অ্যাপলিক্যাল থেকে বললাম যে যদি কারণ এরকম তোমার দেখা সাক্ষাৎ হয় তাহলে তার মুখটা মনে করতে পারো। আমি নিজে মুখ একটা দেওয়ার চেষ্টা করছিলাম, তারপর বললাম যে এরকম তো প্রচুর আছে, তাহলে এরকম একজনের মুখ দেওয়া তো উচিত নয়, তাই বাদ দিয়ে দিলাম। ওকে চলো নেক্সট চলে যাই। তো নেক্সট চলে যাচ্ছি 6 নম্বরে। আবারও বলছি আগেরটাই কিন্তু পলিটিক্স একদম খুঁজবে না, আর যদি খোঁজো তাহলে তোমার সুবিধার জন্য খোঁজো, আমার কোনো সুবিধা নয়, আমি জানি ডেভিলস অ্যাডভোকেট মানে। তোমরা জানো না, তোমরা যে কোনো একটা পলিটিক্যাল ফিগার নিয়ে সেটাকে ইমাজিন করে এই ইডিয়মটা মনে রাখবে। তারপর 6 নম্বরে কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। কোনটা বলছে, দ্য কোম্পানি ওয়াজ অন থিন আইস, মানে একদম পাতলা বরফের উপরে আছে, ঠিক এই ছবিটার মতো। পাতলা বরফ মানে বুঝতে পারছো তো কি জিনিস, একদম পাতলা বরফ যে কোনো সময় ফেটে যেতে পারে, তার মানে কি খুব বিপদের মধ্যে আছে। তাহলে দেখো ইন এ সিচুয়েশন অফ কমফোর্ট, অর্থাৎ খুব রিল্যাক্স কমফোর্টেবল আছে না, একদমই নয়। ফোর্সিং ইটসেলফ টু কোলাবোরেট, অর্থাৎ নিজেকে ফোর্সিং করছে যে কোলাবোরেট করতে, না মোটেও নয়। তারপর বলছে ডিপেন্ডিং অন বিজনেস কম্পিটিটরস, মানে ডিপেন্ডিং অন বিজনেস কম্পিটিটরস, অর্থাৎ কোম্পানি কিন্তু পুরোপুরি নির্ভর করছে তার বিজনেস কম্পিটিটরস, অর্থাৎ তারকে প্রতিদ্বন্দ্বী আছে ব্যবসায়ী তার উপরে, না হতেই পারে না। লাস্ট যে অপশনটা, তাহলে তিনটে যখন ভুল হয়ে গেছে একটা তো ঠিকই হবে, অর্থাৎ ডিএটা ঠিক। তাহলে ডিএটার মানে কি, ইন এ প্রিকেরিয়াস অর রিস্কি সিচুয়েশন, খুবই বিপদের মধ্যে রয়েছে, যেটা কিনা একদম প্রিকশিয়াস হয়ে থাকতে হয়, ঠিক আছে, আর রিস্কিও বটে। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, যেটা কিনা অন থিন আইস মিনস রিস্কি সিচুয়েশন, সবসময় মনে রাখবে। ক্লিয়ার? দেখো এই ছবিটা দেখেই তোমরা মনে করতে পারবে, যখন থিন আইসের ওপরে রয়েছে তার মানে কি বিপদেই রয়েছে, এর বাইরে তো আর কিছু হতে পারে না। ওকে নেক্সট বলছি 7 নম্বরে, দ্য পুলিশ ইন্সপেক্টর নোজ দ্য ইনস অ্যান্ড আউট। ইন মানে কি ভিতর, আউট মানে কি বাইরে, বাহির বা বাইরে। তাহলে দেখো ইনস অ্যান্ড আউটস মানে ভেতরের বাইরের সব খবর জেনে রেখেছে অফ দ্য মার্ডার কেস, অর্থাৎ মার্ডার কেসটার ব্যাপারে ভেতরের বাইরের সব খবর জানে সে। তার মানে কি লগুলো জানে না। অল দ্য উইটনেস হতে পারে, ঠিক আছে, লয়ার্স অ্যান্ড জাজ, দেখো শুধু উইটনেস নয় তো উইটনেস, তারপর স্পট, ওয়েপেন, সব বিষয় জানে। তাহলে ফুল ডিটেল, অপশন ডি কারেক্ট আনসার, ফুল ডিটেলসটা জানে, মানে ইনস আউট সব কিছু জানে, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। সবসময় ভাবে ইনস আউট তার মানে কি ভিতরের বাহিরের সব খবর, মানে কি টোটাল খবর জানে, টোটাল, ঠিক আছে, ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে সব খবর। নেক্সট 8 নম্বরে চলে যাই, বলছে কি না, দ্য এক্সিকিউটিভস ওয়্যার রানিং অ্যারাউন্ড ইন সার্কেল উইদাউট এনি সাকসেস, অর্থাৎ দেখো এইরকম যদি দেখি একটা গোল রয়েছে এবং গোলের চারিদিকে এরা যেমন দৌড়চ্ছে, এইদিকে এ দৌড়চ্ছে এইদিকে, পুরোই যদি দৌড়ই তাহলে কিন্তু শেষ লাইনটা কোনোদিন আসবে না। ওই জন্য দেখবে তোমরা পুলিশে যারা দৌড়তে যাও এইখানে একটা গার্ড দিয়ে রাখে, অর্থাৎ তোমার এখান থেকে শুরু করে দৌড়ে 3-4 পাক বা 4 পাক বা 8 পাক যাই দেবে, দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা এসে থামতে, অর্থাৎ কোনো লাইন যদি না থাকে যেমন এখানে নেই, তার মানে কি এই দৌড়ের কোনো শেষ নেই, কোনো সাকসেস নেই। তার মানে কি দ্য এক্সিকিউটিভ ওয়্যার রানিং অ্যারাউন্ড ইন সার্কেল উইদাউট এনি সাকসেস মিনস, দেখো অ্যাচিভিং ম্যাক্সিমাম মাইলেজ, না ম্যাক্সিমাম তো কোনো দিন নয়, মিনিমামও নয়। সাফারিং হিউজ প্রফিটস অ্যান্ড লস, নো এটা তো মানেই আসে না। সাকসেসফুলি অ্যাকমপ্লিশ দ্য টার্গেট, জীবনে পারবে না এখান থেকে যেতে, তার মানে সেই অপশন ডিটাই উত্তর হবে। সেটা কি পুটিং এফোর্টস ইনটু সামথিং দ্যাট ডাজ নট গিভ এনি ওয়ার্থওয়াইল রেজাল্টস, অর্থাৎ সে যদি এমনিও মাঠে দৌড়তো তাহলে অন্তত তার কিছু ক্যালোরি বাড়তো, ভুঁড়ি কমতো, শরীর সুস্থ থাকতো কিছুটা, সেটাও একটা কাজ দিত। কিন্তু যেহেতু কোনো একটা রাউন্ড সার্কেল বলতে কোনো একটা কাজ নিয়ে বারবার এক জায়গাতেই গোলমাল খাচ্ছে, তার মানে কি নো রেজাল্টস, তার মানে কোনো কাজই হচ্ছে না, ডাজ নট গিভ এ ওয়ার্থওয়াইল রেজাল্টস। ওকে, অপশন ডি তাই এটার কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট যাই 9 নম্বরে,
বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ইন দ্য গিভেন ইডিয়ম। সেটা কি? কল ইট এ ডে। এটা কল ইট এ ডে তার মানে কি, চলো আজকের দিন হয়ে গেছে, মানে রোজ পড়ে যাওয়া। বাংলায় আমরা কিন্তু রোজ বলি এটাকে। রোজ মানে কি জানো? তোমরা যারা মানে একটু কম জানো তাদেরকে বলি, যে হয়তো আশা করি গ্রামের দিকে যারা রয়েছে প্রত্যেকে জানো, গ্রামে কিন্তু প্রত্যেক দিন, গ্রামে বা শহরে যাই হোক, তোমাদের কাজের ডেলি বেতন দেওয়া হয়, ঠিক আছে? মান্থলি নয়, ডেলি স্যালারি হয়, ঠিক আছে? ডেলি স্যালারি হয়। সেই ডেলি স্যালারি যখন হয় তখন সেটাকে আমরা রোজ বলি, ঠিক আছে? অর্থাৎ আজকের দিন এইটা তোমার 5টা থেকে 6টা, 5টা থেকে আর বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ তোমার এই টোটাল কাজটা কিন্তু করতে হবে। 11 ঘন্টার কাজ আছে, তোমার এই টোটাল কাজটা করলে তারপরে তুমি একটা রোজ হবে। এবার কেউ হয়তো সেই সারাদিনের কাজটা 3টে পর্যন্ত শেষ করে দিল, দিয়ে বললো যে চলো রোজ পড়ে গেছে, তার মানে কি? কল ইট এ ডে, অর্থাৎ একটা দিন হয়ে গেছে, একদিনের কাজ মোটামুটি কমপ্লিট। দেখো এখানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তার মানে কি? কুইক কাজটা করে ফেলেছে, করে বলছে কল ইট এ ডে, অর্থাৎ আজকের দিন হয়ে গেছে। তার মানে কি? টু হ্যাভ দ্য গ্রেটেস্ট ডে এভার, মানে সবচেয়ে ভালো দিন হয়েছে না, হতে সবচেয়ে ভালো দিন কেন, এটা বলতেই পারি না। সেকেন্ড কি বলছে? টু স্টপ ওয়াকিং, অর্থাৎ কাজ বন্ধ করে দেওয়া। থার্ড কি বলছে? টু বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজাসুজি সব কিছু, খোলাখুলি না। বলছে টু রেফার টু সামথিং অ্যাজ সামথিং এলস, অর্থাৎ কোনো একটা জিনিস আরেকটা বলে রেফার করা হচ্ছে না। টু স্টপ ওয়াকিং, অর্থাৎ কাজ শেষ করা হলো। অপশান বি তাই কারেক্ট আনসার। একটা দিন হয়ে যাওয়া মানে কি? আজকে রোজ পড়ে গেছে, মানে আজকের কাজ এই পর্যন্ত স্থগিত, এবার কালকের থেকে শুরু হবে, আজকেকার কাজ কমপ্লিট। টু স্টপ ওয়াকিং। ওকে, চলো নেক্সট যাই 10 নম্বরে। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ গ্রিভেন ইডিয়মস। এটা কিন্তু বারবার ফ্রিকুয়েন্টলি রিপিট হয় বিভিন্ন কোশ্চেনে, এক্সামে। কেমন ভাবে? স্পিল দ্য বিনস। বিনস মানে কি? এই যে বিন দানা বা কিছু, এই জিনিসটাকে স্পিল বা ছড়িয়ে ফেলা। তার মানে কি? যদি কাপের মধ্যে বিনসগুলো থেকে থাকে, কাপটা রাখা থাকে, সেটা ছড়িয়ে পড়লে কি হয়? দেখো এক্সিলেন্ট হেলথ, মানে স্বাস্থ্য ভালো না। তারপর কি বলছে? বিহেভ অর স্পিক ইন এ রাশ ম্যানার, অর্থাৎ খুব কুইকলি তাড়াহুড়ো করে বলা, ঠিক আছে? না, এটাও হবে না। থার্ড কি বলছে? সিতে বলছে থিংস অলওয়েজ গেট ওর্স, অর্থাৎ থিংস সবসময় যেটা একদম বাজেভাবে, খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে, না। থিংস অলওয়েজ গেট ওর্সটাকে কি বলা হয়? ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। এখানে কি বলছে? ডিএ টু রিভিল এ সিক্রেট ইনফরমেশন আনইনটেনশনালি, অর্থাৎ মানে একদম আনইনটেনশনালি, মানে ঠিক অসতর্কভাবে একটা কিন্তু রিভিল করে দেওয়া, অর্থাৎ কোন একটা ইনফরমেশন বাইরে বের করে দেওয়া যেটা কিনা সিক্রেট ছিল, কোনো সিক্রেটটাকে বাইরে প্রকাশ করে দেওয়াকে বলা হয় স্পিল দ্য বিনস, অর্থাৎ বিনসটা ছাড়ানো হয়ে গেছে বা ফেলে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট যাই, অর্থাৎ কোনো জিনিস ভুলভাবে, মানে অসতর্কভাবে, বাংলায় যদি বলি অসতর্কভাবে কোনো গোপনতা প্রকাশ করা, প্রকাশ করা বলবো না, করে ফেলা, যেহেতু অসতর্কভাবে, তাহলে সে ইচ্ছা করেই তো করেনি, অসতর্কভাবে কোনো গোপনতা প্রকাশ করে ফেলা, সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস, অর্থাৎ ছড়িয়ে ফেলা, মানে একদম কোনো কিছু বেরিয়ে পড়েছে। নেক্সটটাও আরেকটু পলিটিক্যাল চলে যাব, গেলে ভালো হয় আর কি, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? শব্দটাও এখন রিসেন্টলি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একদম পুরো তোলপাড় ফেলে দিয়েছে, লিপস অ্যান্ড বাউন্স। সবাই জানো অবশ্যই লিপস অ্যান্ড বাউন্সটা কোথাকার কি, ঠিক আছে? চলো এটা নিয়ে এখন আপাতত কোর্টে কেস চলছে, তাই আমিও বেশি কিছু বলবো না, যেহেতু কোর্টের কেস নিয়ে কিছু বলা উচিত নয়। ওকে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস। মাই ফ্রেন্ডস বিজনেস হ্যাজ গ্রোন বাই লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ আমার বন্ধুর বিজনেস বা তোমার ব্যবসাটা লিপস অ্যান্ড বাউন্স হিসেবে বেড়ে যাচ্ছে। লিপস অ্যান্ড বাউন্সটা তার মানে কি? র্যাপিডলি, এইমলেসলি, পারফেক্টলি, না স্লোলি। দেখো লিপস মানে কি? লাফানো, অ্যান্ড বাউন্স মানে ওই যে লাফিয়ে যেটা বাউন্স করে, ঠিক আছে? লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে মানে একদম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে, তার মানে আজকে যেটা 5 ছিল কালকে হয়ে গেল 20, পরের দিন হয়ে গেল 2000, তারপরের দিন হয়ে গেল 2 লাখ, এরকম প্রচুর। এটাকেই বলা হয় লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে। যেহেতু আমরা সবাই জানি স্টক বা কোনো কিছুতে যখন একটা যদি গ্রাফ থাকে, তো এটা 5-এর গ্রাফ, এটা 50-এর গ্রাফ, এটা 5,000-এর গ্রাফ, এটা 5 লাখের গ্রাফ, তাহলে দেখো এইরকম ভাবে জিনিসগুলো যায়, গ্রাফগুলো।
গ্রাফগুলো যখন এইরকম ভাবে যায় তখন এটাকে বলা হয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মানে কি এটা লিপস অ্যান্ড বাউন্স, লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ লাফিয়ে আর ডিগবাজি খেয়ে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তখন লিপস অ্যান্ড বাউন্স বলা হচ্ছে। যেমন দেখো এবারে আসি পলিটিক্যাল ভাবে, ঠিক আছে, মানে র্যাপিডলি অর্থাৎ খুব কুইকলি। এবার এটা মনে রাখবে কেমন ভাবে, তোমরা রিসেন্টলি জানো বেশ কিছু পলিটিক্সে, আবারও পলিটিক্সে বারবার ফিরে যাচ্ছি, যেহেতু এখন পলিটিক্সটাই মানে শিক্ষাটা তো খেয়ে ফেলছে, শিক্ষার মধ্যেও পলিটিক্স আনতে ক্ষতি কি? ঠিক আছে, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তাহলে যদি শিক্ষার মধ্যে যদি আমাদের পলিটিক্স ঢোকে, তাহলে পলিটিক্স মনে করতে আমরা কেন শিক্ষা, মানে শিক্ষা মনে রাখতে কেন পলিটিক্স ঢোকাবো না? তো দেখো কিছুটাও যদি পলিটিক্যালি ভাবো তোমরা আজকে, এবার এইটা ভাবো কেমন ভাবে। এইটা হলো একজনের বাড়ি, সেটা কোনো পার্টি করে, ঠিক আছে, এটা যদি বলি একটা লিডারের বাড়ি, সে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ মানে রাজনীতিতে কোনো একটা দল করে, ABCD কোনো একটা দল করে, তার বাড়ি এটা, সে ভোটে দাঁড়ালো, সে জিতেও গেল, উইন হলো, এইবারে সে চলে গেল তোমার এইরকম একটা বাড়িতে। তার মানে কি, তার এই যে ত্বরান্নতি লাফিয়ে বেড়ে গেল, এই লাফিয়ে লাফিয়ে যখন বাড়ে তখন কিন্তু দেখবে তোমরা আজকাল খবরের কাগজে প্রচুর মানে নিউজ বেরোয়, বা খবরে তুমি টেলিভিশনে দেখতে পারো সম্পত্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়লো। বুঝতেই পারছো আমি কেমন খবরগুলোর কথা বলছি, সম্পত্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে, আজ কালকের যে আর এরকম বাড়ি ছিল আজকে সেই রকম বাড়ি, সঙ্গে নিচে গাড়ি দাঁড় করানো, এইরকম প্রচুর 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 নিউজ পাবে তুমি, মানে সারাদিন নিউজ চ্যানেল খুঁজলে পাবে না। এবার এই যে নিউজগুলো তোমরা পাচ্ছ, সেখানে একটা কথা সব সময় তোমরা পাবে যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, একবার কিন্তু বলবে না, একবার কিন্তু বলবেই না, দেখবে লাফিয়ে লাফিয়ে, এই নয় যে লাফিয়ে বেড়ে গেছে, লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স। ক্লিয়ার হলো লিপস অ্যান্ড বাউন্সের মানেটা, অর্থাৎ র্যাপিডলি, মানে ক্রমাগত দুম পর 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 র্যাপিডলি বেড়ে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। চলো, আমার যদি সাবস্ক্রাইবারটা র্যাপিডলি বাড়তো তাহলে খুব ভালো হতো, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, আমার এখনই বলবো এখানে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব দীপ স্টাডি আমি লিখবো, দীপ স্টাডি, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড নিয়ে আমি লিখবো কি, জয়েন্ট টেলিগ্রাম, জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের নাম কি, t.me/ কি আছে ওখানে, দীপ স্টাডি টেলিগ্রাম। হবে, কুইক সাবস্ক্রাইব কুইক জয়েন, এরকম লিখতে হয় না। চলো নেক্সট চলে যাই, পরের প্রশ্নটাই যাই, 12 নম্বরের। বলছে কি দিয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ইন দ্য আন্ডারলাইন ইডিয়ম ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ক্লিয়ারলি পাচ্ছি, চলো পুরো সেন্টেন্সটা পড়ি। বলছে টিম জয়েন্ট দ্য ফ্যামিলি বিজনেস অ্যাজ হি ফেইল্ড ইন হিজ ফাইনাল ডিগ্রি এক্সামিনেশন। এর থেকে কেউ ইন্সপায়ার হতে যাবে না, সে ফেল করেছিল, তার বাড়ির বিজনেস ছিল, তোমার হয়তো নেই। Seeing the growth of his family business now, it seems like Tim's earlier failure was a blessings in disguise. আমি ব্লেসিং ইন ডিসগাইজ এর এইরকম একটা ছবি দিয়েছি, দেখো একটা বাচ্চা এই পুতুলটার জন্য কাঁদছে, তো গড তাকে এসে বলছে যে পুতুলটা ওকে দিয়ে দাও, টেডিটা। সে বলছে দেবো না, আমার খুব পছন্দ। এইবার দেখো যদি এই টেডিটা দিয়ে দেয়, তার মানে কি এর কাছে কিছুক্ষণের জন্য দুঃখ হবে, কিন্তু সেই দুঃখটা কি, এইটা কিন্তু যাবেও পারে, তখন কিন্তু এর অনেক হাসি হবে বা অনেক লাভ হবে, কেননা এত বড় একটা টেডি পেয়ে যাবে। কিন্তু প্রথমে একটু কষ্ট হবে, তার মানে কি, এই যে ফেল করলো ডিগ্রি এক্সামে, তারপর ফ্যামিলি বিজনেস তাকে জয়েন করতে হলো। এবার বিজনেসটা প্রচুর, যেটা কিনা ওর এক্সামটার কোনো কাজে দিচ্ছে না, এক্সামের থেকেও ভালো কাজ দিচ্ছে কোথায়, বিজনেসে। তার মানে কি, ওই যে ফেল করেছিল তার জন্য বিজনেসে এসছিল, এটাই কিন্তু টিমস আর্লিয়ার ফেলিওর, অর্থাৎ আগের যে ফেলিওরটা ব্লেসিংস, অর্থাৎ আশীর্বাদ। ব্লেসিং মানে কি, আশীর্বাদ। সেই আশীর্বাদটা কিসের, ইন ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশে, তার মনে হচ্ছে খারাপ কিন্তু আপাতপক্ষে ভালো। এটাকে জানো, এটাকে বাংলায় কি বলা হয়, এটাকে বাংলায় বলা হয় সাপে বর হলো। এই সাপে বরের একটা মানে তোমাদের হালকা একটু গল্প বলি।
রামায়ণ সবাই জানো, রামায়ণের গল্পটা। তো সেই রামায়ণে রাজা দশরথ ছিল মানে কি বলে তোমার নিঃসন্তান প্রথমে, রামের বাবা। তো তিনি জঙ্গলে গিয়ে কোনো একটা ওই তীর তীর মেরে শিকার টিকার করে কিছু একটা সার্কামস্ট্যান্সেস এমন হয়েছিল যে সেখানে একটা ঋষি ছিল যে রাজা দশরথকে অভিশাপ দিয়েছিল যে তুমি পুত্র শোকে কিন্তু মরবে, অর্থাৎ ছেলের দুঃখে তুমি মারা পড়বে। শুনে রাজা দশরথ কিন্তু তখন হাসতে লেগেছিল। এবার বলবে যে কেন, তাকে তো মৃত্যু শাপ দিল, মরার অভিশাপ দিল যে তুমি মরে যাবে। তখন রাজা দশরথ তখন বলেছিল যে আমি হাসছি তার কারণ হচ্ছে আমার তো ছেলেই নেই। এবার যেহেতু ঋষিটা তাকে অভিশাপ দিয়েছে যে পুত্র শোকে তার মৃত্যু হবে, অর্থাৎ তার মানে ছেলের কষ্টেই তার মরবে, তার মানে কি, তার মানে ভবিষ্যতে তার ছেলে হবে, এটা সে আশা পেল যে ঋষির অভিশাপ তো অবশ্যই করে মানে সাকসেসফুল হবে। আর ঋষির অভিশাপ সাকসেসফুল হতে গেলে প্রথমে তার ছেলে হতে হবে। এবার তার কোনো ছেলে পুলে নেই, অবশ্যই দুঃখ লাগে নিঃসন্তান হলে। এইবার তাকে যখন বলছে যে তুমি ছেলের শোকে মরবে, অর্থাৎ রাম যখন বনবাসে যাবে সেই দুঃখে দশরথ মারা যাবে, বলছে এই যে অভিশাপটা দশরথের খুব ভালো লাগলো, বললো তার মানে তো আমার ছেলে হবে। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শাপে বর, অ্যাকচুয়ালি কিন্তু ঋষি ওকে অভিশাপ দিল, কিন্তু সেই অভিশাপটাও দেখো সেই রাজার কাছে কতটা বর বা আশীর্বাদের মতো মনে হলো। কেন না, তার তো ছেলে হবে, মৃত্যু তো একসময় হবে, কিন্তু ছেলের শোকে মরলেও ছেলে হয়ে তারপর তো সে মরবে। এটাকেই বলা হয় ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ আশীর্বাদ দিল কিন্তু আশীর্বাদটা প্রথমে কিন্তু বুঝতে পারলো না, ঠিক আছে, তাই বলা হলো ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ সাপে বর হলো। কিন্তু কোনটা সেটা দেখো, ডিফিকাল্ট টাইম না, মিস্টেক অবশ্যই নয়, এটা হচ্ছে অপশন সি, সামথিং গুড দ্যাট ইজ নট রিকগনাইজ অ্যাট ফার্স্ট, অর্থাৎ শুরুতে যাকে বোঝা যায় না, যেটা মানে তোমার কোনো আশীর্বাদ বলে বা ব্লেসিংস বলে ভালোটা শুরুতে বোঝা যায় না, শুরুতে মনে হয় খারাপই হচ্ছে। ঠিক তেমনই যেমন দশরথকে অভিশাপ দিল যে তুমি পুত্র শোকে মরবে, তার মানে কি পুত্র শোকে যার মৃত্যু হবে তার মানে সেটা তার কাছে অভিশাপ, কিন্তু পরে বুঝলো তাকে তো তার তো আগে পুত্র হতে হবে, তার মানে কি সে নিঃসন্তান থাকবে না, সেটাও তার কাছে আশীর্বাদের মতো। বোঝা গেল? নেক্সট যাই। বলছে কি আই অর্ডার্ড ডজন ডোনাটস বাট দ্য কাইন্ড বেকার্স গেভ মি এ বেকার্স ডজন। এই বেকার্স ডজনটা হচ্ছে একটা ইডিয়ামস। বেকার ডজন মানে কি দেখো, যদি বেকার বা যারা তোমার বেকারিতে কাজ করে যেসব বেকারগুলো কি দেয়, এর পিছনেও কিন্তু একটা গল্প আছে। আজকে ইডিয়ামসগুলো আমি শুধু গল্প বলে বলে শেষ করে দিচ্ছি আর কি। দেখো গল্প যখনই বলছি তার মানে কি এগুলো ভালোভাবে কনস্ট্রাক্ট হয়ে কিন্তু ব্রেনে থেকে যাবে। বলছে কি গ্রুপ অফ 12 বেকারি আইটেম, এ গ্রুপ অফ 12 বেকার্স, অর্থাৎ 12খানা বেকার্স না, এ গ্রুপ অফ 13, এ গ্রুপ অফ 12। দেখো সবাই জানি আমরা ডজন মানে কি গ্রুপ অফ 12, তাহলে বেকার্স ডজন মানে কি, বেকার্স ডজন মানে 12 বেকারি আইটেম না, বেকারির 12খানা হলে তাহলে সেটা বেকারের ডজন না, 12খানা বেকার্স না, 12খানা বেকার্স হলে বেকার 1 ডজন হয়ে যাবে, বেকার্স ডজন হবে না, 1 ডজন বেকার্স মানে ডজন অফ বেকার্স হবে, কিন্তু ব্রেকার্স ডজন হবে, বেকার্স ডজন হবে না, ব্রেকার বলে দিচ্ছি বারবার, বেকার্স অর্থাৎ যারা তোমার এই বেকিংয়ে সেঁকা, মানে বেকিং মানে সেঁকা তো আর কি, তো এই রুটি টুটির বেকিং যারা করে সেই বেকারিতে কি হবে, সেই বেকারির যখনই বলি দেখো 3টের নিচে আমি দাগ দিয়ে দিয়েছি, তার মানে এগুলো হবে না, অপশন সিটা হবে গ্রুপ অফ 13। ঠিক আছে, এই 13 কেন হচ্ছে, যদি ইংলিশ বেশ কিছু ওই ডিকশনারি আমরা ফলো করি সেখানে কিন্তু একটা স্টোরি আছে। কি স্টোরি? যদি সিম্পল স্টোরিটা নিই তো মেডাইভাল পিরিয়ডে, ঠিক আছে, মিড হিস্ট্রিতে, সেখানে কি ছিল না, মিডল হিস্ট্রিতে বলা আছে যে আগেকার দিনে যখন এই বেকারিগুলো চলতো ভালো, তখন সেখানে মার্কেটে যখন বেকারগুলোকে নিয়ে যাওয়া হতো তখন ওজন করে নেওয়া হতো ডজনগুলোকে, মানে 1 ডজন বা 12খানা জিনিসকে কি করা হতো, ওয়েট করা হতো। এবার এই ওয়েটে যদি একটু কম হতো বা লেস পাওয়া যেত, কম যদি হতো, তাহলে কিন্তু বেকার্সের অবস্থা খারাপ ছিল, যে তুমি তাহলে জোর চুরি করছো বা সবাইকে ফাঁকি দিচ্ছ, যেহেতু ওজন করছি কম আসছে কেন। এবার দেখো 12খানা জিনিসে ওজন তো একটার ভেতরে একটু কমও হতে পারে, যদি একটা জিনিসের ওজন হয় 100 গ্রাম, এবার সেম জিনিস যেহেতু বেকারের জিনিস মানে বুঝতেই পারছো রুটিটা সেঁকে সেটা দিচ্ছে, এবার কার ওজন কি হবে সেটা তো রান্নার পরে রান্নার জিনিসের ওজন ওরকমভাবে বলা যায় না। এইবার ধরো গুণ করলো 12খানা, এবার 12খানা ওরকম সলিড আইটেমে দেখা গেল 100, একটাতে হয়তো 10 গ্রাম কম, অর্থাৎ 1190 গ্রাম হলো, তাহলে কিন্তু সেই বেকার্সের খুব মানে বাজে পরিমাণে খুব শাস্তি দেওয়া হতো, খুব কঠিন শাস্তি দেওয়া হতো, ঠিক আছে, মৃত্যুদণ্ড পর্যন্ত। তার জন্য কি করতো বেকার্স,
বেকারসরা কি করতো, 12খানা ডজনই করতো না, করতো 13খানার ডজন। অর্থাৎ বেকাররা সবসময় 1 ডজন জিনিস বললে 13খানা জিনিসই মাপতো। তাতে করে কি হতো, যদি 5খানা জিনিসে 10 গ্রাম করে কমও হতো, তাহলে অন্তত 13টায় 1250 হতো, অর্থাৎ 1200 গ্রামের ওপরে থাকতো। এই জিনিসটা ফলো করে করে বেকার্সের ডজন তখন থেকে হয়ে গেছে 13খানা করে, অর্থাৎ বেকার্স ডজন যখনই বলছি তার মানে 13খানা। এখনো সেসব দিন নেই, এখন ডজন মানে 12খানা, তুমি বেকার্সের কাছে পায়ে ধরে চাইলেও দিতে চায় না, ঠিক আছে। তো এখন বেকার্স ডজন মানে কিন্তু মানে এখন 12খানা ডজন, কিন্তু যদি বলি মিডাইভাল পিরিয়ডে তখন যে বেকার্স ডজন শুরু হয়েছিল সেখান থেকেই কিন্তু এই বেকার্স ডজনটা 13খানা, অর্থাৎ বেকার্স ডজন যদি কাউকে বলা হয় তখন সে কিন্তু 13খানাই বলা হচ্ছে, ঠিক আছে। তো 13টা তখন থেকে বেকার্স ডজন হিসেবে পরিচিত হয়ে গেছে। ওকে, নেক্সট 14 নম্বরে চলে যাই। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম ফ্রম দ্য গিভেন অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আছে সেটা, উই ব্রোক দ্য ট্রাফিক রুলস, উই ব্রোক দ্য ট্রাফিক রুলস আননোয়িংলি, অর্থাৎ অতটা না জেনেই, ওয়াইল কামিং ব্যাক ফ্রম পার্টি, অর্থাৎ পার্টি থেকে আসছিলাম অজান্তে, তার মানে কি পার্টিতে খুব একটু দারু ফারু টেনেছে হয়তো আর কি, মোটামুটি যাই ছিল, অর্থাৎ পার্টি থেকে ফেরার পথে বুঝতে পারিনি ট্রাফিক রুল ভেঙে দিয়েছি। এইবারে কি করতে হবে, নাও উই হ্যাভ টু ড্যাশ সুনার অর লেটার, মানে এখন বা তখন, আগে পিছে যাই হোক, উই হ্যাভ টু ড্যাশ। দেখো ছবিটা এমন দিয়েছি তোমরা আর্ধেকেই বুঝে গেছো যে কি হবে। দেখো শুরুতে আছে ফেস দ্য মিউজিক, লুক শার্প, ক্রাই ফর দ্য মুন, নাকি বিড ডেফিয়েন্স। এখানে হবে অপশন এ, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক হচ্ছে কিন্তু একটা তোমার ইডিয়মস। ফেস দ্য মিউজিক মানে কি, ফেস দ্য মিউজিক মানে হচ্ছে বি রেডি ফর কনসিকুয়েন্সেস, অর্থাৎ তোমার বিভিন্ন রকমের যা কিছু পরিস্থিতি বলা ভুল, এর যে মানে তোমার যে ব্যাকটা হবে, মানে এর যে ফিডব্যাকটা আসবে, অর্থাৎ এর যে ফল ভোগ করার জন্য, বাংলায় যদি লিখি ফল ভোগের জন্য প্রস্তুত থাকা, অর্থাৎ ফেস দ্য মিউজিক, অর্থাৎ যা আসবে সেটা কিন্তু শুনতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যে নিয়ম ভেঙেছি, এবার ফেস দ্য মিউজিক, অর্থাৎ যা তার ফল ভোগ করার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। ফেস দ্য মিউজিক মানে ফলটা ভোগ করার জন্য প্রস্তুত থাকা, ঠিক আছে, প্রস্তুত থাকা, পরিস্থিতি কোনো মানে এর যে ফলাফলের জন্য প্রস্তুত থাকা, সেটাকেই আমরা বলি তোমার ফেস দ্য মিউজিক। ক্লিয়ার? নেক্সট 15 নম্বরে আসি, এটাও কেউ কোনোদিন ভুলবে না আশা করি। বলছে কি, রজত ইজ নোন ফর ইজ নটোরিয়াস নেচার, রজত ইজ নোন ফর হিজ নোটোরিয়াস নেচার। নোটোরিয়াস মানে কি জানো, কুখ্যাত, ঠিক আছে। ফেমাস মানে বিখ্যাত এবং নটোরিয়াস মানে কুখ্যাত। তাহলে সে খুব কুখ্যাত বা ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সে কিন্তু খুব বিখ্যাত, মানে তাকে জানা যায়, তার খুব সুনাম আছে যে সে খুব কুখ্যাত। হি উইল বি ফ্রেন্ডলি টু ইউর ফেস, অর্থাৎ সে তোমার ফেস বা মুখোমুখি কিন্তু খুব ফ্রেন্ডলি, বাট লাইকস টু দেখো টু সবগুলোই আছে তো, দেখো টু ব্লো হিজ ট্রাম্পেট, অর্থাৎ নিজের ঢাক নিজে পেটানো, এটা নয়। টু স্ট্যাব ইউ ইন দ্য ব্যাক, অর্থাৎ পিঠে ছুরি কিন্তু দিতেই পারে, অর্থাৎ তোমার পিছনে ক্ষতি কিন্তু করতেই পারে, ঠিক আছে। পিঠে ছুরি মারা মানে জানো অবশ্যই যে এই যে শিবাজি আর আফজল খানের যে হিস্ট্রিটা তোমরা পাও, যে আলিঙ্গন করেছে, অর্থাৎ গলা জড়িয়ে নিয়েছে, নিয়ে পেছন থেকে ছুরি মেরেছে, সেইখান থেকেই বলা হয় যে পেছনে ছুরি মারা, তার মানে কি অজান্তে কোনো বিপদ ঘটিয়ে দেওয়া। শুধু এই নয় যে পিছনে ওই রকম জড়িয়ে ধরেই পিছনে ছুরি মারতে হবে, এটা নয়, এর মানে অ্যাকচুয়াল মানে কি, যে পিছনে বিপদ ঘটানো, পিছনে বিপদে ফেলা বা ক্ষতি করা, ঠিক আছে। গোপনে ক্ষতি করাকে আমরা বলি টু স্ট্যাব ইন দ্য ব্যাক। ওকে, পিঠে ছুরি মারা, স্ট্যাব ইন দ্য ব্যাক। ক্লিয়ার? দেখো এখানে, বাট লাইকস টু স্ট্যাব ইন ইউ ইন দ্য ব্যাক, ঠিক আছে। ক্লিয়ার উত্তর এটা। নেক্সট
16 নম্বরে যাই। এই 16 নম্বরেরটাও গল্পের সিস্টেমে দেখো, তোমরা ছবি দেখে অবশ্যই বুঝতে পারছো। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, অর্থাৎ যে ইডিয়ামটা দেওয়া আছে তার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সেটা কি হবে? বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ ভুল গাছের দিকে বার্কিং। বার্কিং মানে কি? ঘেউ ঘেউ করা। তাহলে ভুল গাছে বার্কিং করা, সেটা কেমন ভাবে ছবিটা দেখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে আগে মিনিংগুলো জেনে নিই, ঠিক আছে? অপশানে কি কি দেওয়া আছে বলছে প্রভোক ট্রাবল, টু মেক ব্যাড সিচুয়েশন ওর্স, এটা নয়। গেটিং এ গুড স্টার্ট ইন ইজ ইম্পর্টেন্ট। আর ফোর্থ কি হচ্ছে? টু বি মিস্টেকেন, টু বি লুকিং ফর সলিউশন ইন রং প্লেস, অর্থাৎ ভুল ভাল জায়গায় খোঁজা কোনো কিছু ভুল ভাল জায়গায় তার উপায় খোঁজা বা তার সমাধান খোঁজা, সেটা হচ্ছে অপশান ডি, এটাই সঠিক উত্তর। আর কেন সেটা বলে দিচ্ছি। দেখো এই কুকুরটা দেখা পাচ্ছ তোমরা, কুকুরটা এই গাছের দিকে মানে তাকিয়ে খুব চেল্লাচ্ছে। তার মানে ও ভাবছে যে এই গাছে বেড়ালটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বেড়াল কোন গাছে বসে রয়েছে? এই গাছে, এবং বসে ঘুমাচ্ছে। বোঝা গেছে? তো এটাই কিন্তু ভুল ভাল রাখা, ওই জন্য বার্কিং আপ, অর্থাৎ ঘেউ ঘেউ করা কোনো গাছের দিকে তাকিয়ে যেমন কুকুরটা করছে, এটাকেই বলা হয় যে তুমিও যদি ভুলভাল কোনো জায়গায় কিছু করে থাকো সেটাও কিন্তু সেম জিনিস, বার্কিং, অর্থাৎ সেই দিকে ঘেউ ঘেউ করা যেদিকে কিনা কোনো সলিউশনই নেই, বা তুমি যে যার জন্য ঘেউ ঘেউ করছো, যে বেড়ালটার জন্য, বেড়ালটাও ওই গাছে নেই। ক্লিয়ার? নেক্সট কি বলছে? দ্য প্লে আই স লাস্ট নাইট ওয়াজ এ ড্যাশ, অর্থাৎ কি ছিল দেখে নি, অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম দিয়ে ফিল করি। বলছে হিট দ্য রোড, হিট দ্য হে, স্ম্যাশ ইট, বা হিট দ্য রুফ। ঠিক আছে, তো এর মধ্যে কোনটা হতে পারে? না, এই শোটা আগের দিন যেটা দেখেছিলাম স্ম্যাশ হিট মানে একদম, মানে এটাকে যদি আমি ওই যে ভোজপুরি না কোনো একটা ভাষায় বলা হয়, ভাই সব গর্দা উড়া দিয়া, গর্দা উড়া দিয়া, তার মানে কি? মানে একদম সব কিছু ভেঙে ফেলেছে, তার মানে কি? রেকর্ড ভেঙে দিয়েছে, রেকর্ড ব্রেক করেছে, মানে সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছে, স্ম্যাশ করে দিয়েছে, মানে পুরো একদম ধুলো উঠে গেছে, এইরকম গল্প আর কি, বেশ কিছু মানে থিয়েটারে হয়। আরে একদম ধুলো করে দিয়েছে, তার মানে কি? প্রচুর ভালো হয়েছে, স্ম্যাশ হিট। অপশান সি তাই কারেক্ট আনসার এখানে। ক্লিয়ার? একদম দেবদা দেবদা, জিদ্দা জিদ্দা এরকম করে না, তো একদম স্ম্যাশ হিট মানে পুরো হিট করে গেছে। নেক্সট আসি, বলছে শ্বেতা, সরি আমি সুইট পড়ছিলাম, শ্বেতা অর্গানাইজেস দ্য সেলস অফ হ্যান্ডমেড পটারি। আচ্ছা, হাত দিয়ে যে পটারি তৈরি করা হয়, হ্যান্ডমেড অর্থাৎ হস্তশিল্প যে জিনিসগুলো, পটারি বা মানে তোমার পাত্র জিনিসগুলো, অ্যাট এ চিপ রেট, চিপ রেট অর্থাৎ খুব কম দাম। দেখো ওই জন্য সেলের ছবি দেওয়া রয়েছে। আর এই সেলগুলোকে কি বলা হয়? হাসমানি না। গো ফর এ সং নো। হ্যাভিং ওয়ান্স কেক অ্যান্ড ইটিং ইট টু, অর্থাৎ নিজের কেক খাওয়া না, একদমই নয়। তাহলে দেখো মেকিং এ ফোকাস আউট অফ সামথিং, না সেটাও নয়। গো ফর এ সং অর্থাৎ একটা গানের জন্য যাওয়া, গো ফর এ সং, ফেস দ্য মিউজিক। গো ফর এ সং মানে কি? ভেরি লো বা চিপ রেট, ভেরি চিপ রেট, খুব কম দাম হলে বলা হয় গো ফর এ সং। গো ফর এ সং মানে একদম কম দাম, এত সেল থাকলে কম দাম, তাহলে এটাকে বলা হয় কি? গো ফর এ সং, গো ফর এ সং। ক্লিয়ার? প্রথমে যেটা দিয়েছিল কি না, হাসমানি, এই হাসমানিটাও কিন্তু রিসেন্টলি তুমি নিউজ চ্যানেলে পেয়ে যাবে। এই হাসমানিটা রিসেন্টলি নিউজে ছিল। কোন নিউজে ছিল কেউ হয়তো বলতে পারবে কিনা আমি জানি না, যদি কেউ জানো তো নিচে আগে কমেন্ট করো, ঠিক আছে? আর কেন আমি সেটা বলে দিচ্ছি। তো এই হাসমানিও একটা মানে তোমার ইডিয়মস, যেটা কিনা রিসেন্টলি নিউজ এসেছিল, কিন্তু ইন্ডিয়ান নিউজে কম, বেশি এসেছিল ইউএসএ নিউজে, মানে আমেরিকান নিউজে। আমেরিকান নিউজে কেমন এসেছিল না, এই হাসমানি মানে হচ্ছে মুখ বন্ধ রাখার জন্য যে টাকাটা দেওয়া হয়। সেটা কার বিরুদ্ধে এসেছিল না, এতে মানে অ্যারেস্ট হয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প, যেটা উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, এবং প্রেসিডেন্টের আগে উনি একটা মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন, এরকম কিছু একটা নিউজে এসেছিল। এবং সেই মহিলাকে উনি ভোটের আগে অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে আমেরিকাতে প্রচুর পরিমাণে টাকা দিয়েছিলেন, যাতে সে মুখটা বন্ধ রাখে যে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক আছে, এটা সে বাইরে প্রকাশ করবে না। কিন্তু আনফর্চুনেটলি যে টাকাটা দিয়েছিল সেটা প্রচুর পরিমাণের টাকা, এবং সেটা আমেরিকান সরকারের মানে তহবিলের টাকা, ঠিক আছে? তো তার জন্য তাকে অ্যারেস্টও করা হয়েছিল, এবং এখনও বোধহয় কেস চলছে কি কিছু, আর জানি না। মোটামুটি নিউজের এই খবরটা ছিল। সেখানে কিন্তু এই যে হাসমানি শব্দটা
প্রচুর এসেছিল, ঠিক আছে। তো হাঁসমানির মানে হচ্ছে এটা, আমি জাস্ট একটু হাঁসমানি ওটাও হয়, ঠিক আছে, হাঁসমানিটাও কিন্তু এক্সামে আসে। হাঁসমানি মানে হচ্ছে মুখ বন্ধ রাখার জন্য যে টাকাটা দেওয়া হয়, ঠিক আছে। চলো, আর এটার উত্তর হচ্ছে চিপ রেট মানে গো ফর এ সং। নেক্সট যাই 19 নম্বরে, কি বলছে, টু কাট সাম স্ল্যাক, অর্থাৎ কিছু কম দিয়ে মানে কিছু কমটা কেটে নেওয়া, কেমন কম করে কাটা বা কিছু, সেটা কি বলছে, এতে বলছে অ্যাভয়েড টকিং অ্যাবাউট প্রবলেমস টিল ভেরি এন্ড, আচ্ছা, খুব শেষ পর্যন্ত কোনো কিছু না বলা প্রবলেমের ব্যাপারে। বিতে কি বলছে, বিতে কি বলছে, টু গেট দ্য কনভারসেশন গোয়িং, অর্থাৎ কথোপকথন চলতে দেওয়া। সিতে বলছে টু ক্রিটিসাইজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি, অর্থাৎ খুব শক্তপোক্তভাবে, খুব কঠিনভাবে কাউকে ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা। একটু জল খেতে হবে। আচ্ছা, ডিতে কি বলছে, টু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি অর ক্রিটিক্যালি, অর্থাৎ কাউকে এত মানে একটু আলগা দেওয়া, ফসকা করে দেওয়া। এই সামওয়ান স্ল্যাক মানে হালকা দেওয়া, আলগা দেওয়া বা ফসকা মতো, মানে ফসকানো যেটা বলি আমরা, মানে একটু হালকা লুজ দেওয়া, ঢিল দেওয়া যদি বলি, তাহলে একটু ঢিল দিল। যেমন কি এরা দুজন হচ্ছে তোমার ট্রাফিক আইন ভেঙেছে, কিন্তু এদেরকে ট্রাফিক পুলিশ একটু হালকা বকে ছেড়ে দিল বা অল্প কিছু ফাইন করে, যে ঠিক আছে পরের বার থেকে দেখে চলবেন এইসব বলে কিন্তু ছেড়ে দিল। তার মানে কি কিছু কিছু ক্ষেত্রে এনাদেরকে একটু ছাড় দেওয়া হয়, সেই ছাড় দেওয়াকে বলা হয় ডু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি, অর্থাৎ খুব যে কঠিনভাবে তোমাকে মানতেই হবে ট্রাফিক আইন, এইটাই হালকা একটুর জন্য সমস্যা হয়েছে, ঠিক আছে ছেড়ে দেওয়া হলো, এটাই কি বলা হয় টু কাট সামওয়ান সাম স্ল্যাক। ক্লিয়ার? নেক্সট, আজকে শেষ সেটা, ঠিক আছে। এখানে কি বলছে, আওয়ার ট্রেনার আস্কড ফর ড্যাশ অন হার, অর্থাৎ ট্রেনার যখনই ট্রেন করছে তখন পুরোপুরি তার উপরেই কি করতে বলছে, অন হার ফ্রম নেক্সট ইনফরমেটিভ সেশন, ফর দ্য নেক্সট ইনফরমেটিভ সেশন, অর্থাৎ পরের খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য কি বলছে, আস্কড ফর ড্যাশ। দেখো, চেজিং রেইনবোজ না, বলছে বিং অ্যারাউন্ড অ্যান্ড বেন্ড না, অল আইজ অ্যান্ড ইয়ার্স আর গোয়িং বানানাস, বলছে আস্কড ফর অল আইজ মানে পুরো চোখ আর কান সব কিছুই কিন্তু তার উপর রাখতে বলছে। তার মানে কি, এই দেখো, এই যেমন চোখটা পুরো একদম এর ওপর রেখে দিয়েছে, এর চোখ এর ওপরে আছে, আর কান তো বোধহয় আছেই। তাহলে সবসময় মনে রাখবে, কেউ একজন কথা বলতে হচ্ছে তাকে চোখ কান সম্পূর্ণ দিয়ে, তার মানে কি খুব অ্যাটেনশন দিয়ে দেখছে, মানে ডিপ অ্যাটেনশন, ঠিক আছে, ডিপ অ্যাটেনশন যদি কারোর উপর দাও সেটাকেই তখন বলা হয় অল আইজ অ্যান্ড ইয়ার্স, মানে একদম চোখ কান খোলা রেখে তার কথাটা তোমরা শুনছো, ঠিক আছে। তাহলে আওয়ার ট্রেনার আস্কড ফর অল আইজ মানে সবাই যারা আছে সবাই যাতে শোনে, অ্যান্ড ইয়ার্স মানে দেখে এবং শোনে, অর্থাৎ চোখ কান খোলা রেখে বা চোখ কান তার দিকেই ফোকাস করে কিন্তু পরের ইনফরমেটিভ সেশনটার জন্য শুরু করতে বললো। ক্লিয়ার? চলো নেক্সট, আজকে এই পর্যন্ত থাকলো। ওকে, তো যারা এতক্ষণ দেখলে অবশ্যই করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লাগে, এবং যারা সামনের এই যে 21 তারিখের যে লেডি কনস্টেবল পরীক্ষা হবে 21/1/2024, তার জন্যে এই ফর্ম দেয়া রয়েছে, এখানে গেলে তোমরা মক টেস্ট পাবে, ঠিক আছে। এটা কিন্তু মক টেস্টের ফর্ম, এটা তোমরা ফিল আপ করতে পারো, করলে তোমাদের মক টেস্টে অ্যাড করে নেওয়া হবে। মক টেস্টে কী কী আছে যে বলে দিই, ফার্স্ট মক টেস্ট তোমরা যারা দিচ্ছ জানো অবশ্যই, অনেকেই দিচ্ছ ফ্রি। সেকেন্ড মক টেস্ট যেটা রয়েছে, সেকেন্ড আর থার্ড প্লাস থার্ড এই দুটোর দাম হচ্ছে তোমার 25 টাকা, যেটা কিনা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের প্যাকেজে পাবে। আরেকটা আছে ফোর্থ আর ফিফথ, এই দুটো যদি তার সঙ্গে নাও মানে একসঙ্গেই নাও তাহলে হচ্ছে তোমার কত হবে, 35 টাকা। তুমি একটা নিয়েছো, তোমার হয়তো প্রথমটাতে কিন্তু পুরোপুরি ফ্রি, আর এই ফ্রিটা তুমি নিয়ে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে তিনটে নিতে পারো, তিনটে নিলে 25 টাকা বললে আরও দুটো অ্যাড করে দেবো। এবং যদি তুমি চাও যে না এই দুটো দিয়েও ভালো লেগেছে, আরও ভালো লাগবে, আরও দুটো মানে 5টা সব কমপ্লিট করব, তাহলে 25 তো আগে পেমেন্ট করেছিলে, আবার 10 করে দিলে তুমি 35 হয়ে গেল, আর এই পুরো 35, তার মানে তুমি 5খানা পেয়ে গেলে। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার। আর এই যে এতক্ষণ যে ক্লাসটা করলাম এইটার পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই, ঠিক আছে? তো তার জন্য এই যে ফর্মের লিঙ্ক এর নিচেই, এখানে ক্লিক করলে নিচেই তোমার টেলিগ্রামের লিঙ্ক পাবে বা এই ভিডিও ডেসক্রিপশনেও পাবে, সেখানে ক্লিক করে নেবে। জাস্ট ক্লিক করলেই তুমি পেয়ে যাবে কি না তোমার এই টেলিগ্রামের লিঙ্ক, আর টেলিগ্রাম জয়েন করলে এই ফুল পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফ সব ছবি সমেত, শুধু একটাই ছবি পাবে না, যেটা কিনা আমি পলিটিক্যাল দিকে বোধহয় বেঁকে গিয়েছিলাম, সেই ছবিটা আমি মানে তুলে নিচ্ছি ওখান থেকে পিডিএফ থেকে, ঠিক আছে? তো সমস্যা নেই, তোমরা জয়েন হয়ে যাও। এবং কুইকলি আবারও বলি, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, একদম মাস্ট, স্ট্রিক্টলি মাস্ট। ওকে, আমি এতদিন বলিনি খুব একটা বেশি সাবস্ক্রাইবের জন্য, এখনও বলছি সাবস্ক্রাইব মাস্ট। আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক পরের ভিডিওতে দেখা হচ্ছে। এবং তোমরা যদি চাও বা অডিয়েন্স যদি এই ভিডিওটাতে প্রচুর তোমরা ভিউ দাও, তাহলে এবারে 100খানা ইডিয়মস নিয়ে একটা ভিডিও করব, 100+ ইডিয়মস। চলো একদম লাইভও করব। ওকে, তো তোমরা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের এই এক্সাম বলি আসছে এসএসসির জিডি কনস্টেবলের জন্যে, সুন্দরভাবে প্রিপারেশান নাও, কেননা ইংলিশটা ভালোভাবে উইকলি করানো হবে এখানে, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকলো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর মনে করে পিডিএফটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও।